গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন নির্বাচন বানচালের চেষ্টা করেছিল দলটি। নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে বিএনপি জামাত জোট মিলে কোথাও ব্যালট বাক্স ছিনতাই করতে গেছে, কোথাও তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে। জামাতকে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল ছিল, মন্তব্য ডক্টর কামালের। জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ত্রিপক্ষীয় বৈঠকে পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত, আন্দোলনে উস্কানিদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ব্যক্তিগতভাবে কেউ যদি এই ধরনের ষড়যন্ত্র করে থাকে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং সীমানা পিলা জটিলতার অজুহাতে রাজধানীতে নদী দখল, ব্যক্তিগত জমি নদীতে বিলীনের অভিযোগ ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে আসা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের দায় বিএনপিকেই নিতে হবে। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় সব কথা বলেন সরকার প্রধান। দলকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান আওয়ামী লীগ সভাপতি। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে যৌথ সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন, 21শে ফেব্রুয়ারির প্রস্তুতি, দলকে শক্তিশালী করা সহ বেশ কিছু বিষয় স্থান পায় আলোচ্যসূচিতে। সরকার জনগণের সেবক হতে পারে। সূচনা বক্তব্যে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি। শান্তিপূর্ণ নির্বাচন হলেও বিএনপি তা বানচালের অপচেষ্টা করেছিল বলে অভিযোগ সরকার প্রধানের। নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে বিএনপি জামাত জোট মিলে কোথাও ব্যালট বাক্স ছিনতাই করতে গেছে, কোথাও তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে। বিএনপি তাদের নির্বাচনে হেরেছে, এই দোষটা তারা কাকে দেবে? দোষ দিলে তাদের নিজেদেরকে দিতে হয়। কারণ একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্ব না থাকে, মাথাই না থাকে, তাহলে সেই রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে জেতার কথা চিন্তা করতে পারে? নির্বাচনে পরাজয়ের দায় বিএনপির নিজেদের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা উচিত। তারপর যে কটা সিটে তারা জিতেছে গণতন্ত্রের স্বার্থে, তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসা প্রয়োজন। কারণ আমরা এটুকু বলতে পারি যে আমরা যখন সরকার এসেছি, আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি, জনগণের জন্য কাজ করেছি। আমরা কিন্তু কোনো রিভেঞ্জ নিতে যাইনি বা আমরা কাউকে কোনো হয়রানিও করতে যাইনি। আর তাদের কৃতকর্মের জন্য, দুর্নীতির জন্য যে সমস্ত মামলা হয়েছে, মামলা তারা আপন গতিতে চলবে, কারণ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। জনপ্রত্যাশা পূরণে চলমান উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি উন্নত দেশ গড়তে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই সারা দেশে একটা শান্তি বজায় থাকুক। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। জামাতকে জাতীয় ঐক্যফ্রন্টে রাখা ভুল ছিল বলে জানালেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। বিকেলে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা দেন ডক্টর কামাল। আপিল শাহরের রিপোর্ট। রাজধানীর আরামবাগে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণফোরাম। দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা দেন। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার। আগামী 23 ও 24 মার্চ গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সরকার নিজের স্বার্থে প্রশ্নমুক্ত হতে চায়, তাও চাওয়া উচিত। তো যে ধরনের জিনিস হয়েছে 30 রাত্রে,
হয়ে গেছে। তারা মোটামুটি ধারাবাহিকতা রক্ষা করার জন্য যেমন 5ই জানুয়ারি করেছিলেন, 30শে ডিসেম্বরকে বলতে পারেন যে না, এটা ধারাবাহিকতা রক্ষা করছে। অর্থপূর্ণ জনগণ যেখানে দাবি করতে পারেন যে আমরা জনগণের আস্থা পেয়েছি, সেটা করেন, সেটা তো আপনাদের বিপক্ষে কেউ কিছু বলছে না। এদিকে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট ডাকাতির জবাব দিতে পারবে না বলেই সংলাপ করতে সরকার রাজি নন বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের সংলাপের দাবির কোনো যৌক্তিকতা নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মানিক মেয়ে এভিনিউয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বিতর্কিত করার মতো যুক্তিযুক্ত কোনো প্রমাণ ঐক্যফ্রন্টের নেই। আরও জানাচ্ছেন এহতারামুল হক। সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, সড়কে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে। মেন্টাল রিকনস্ট্রাকশন আমাদের খুব জরুরি হয়ে পড়েছে, কেউ আইন মানে না। কথা বলেন ঐক্যফ্রন্টের সংলাপ প্রসঙ্গে। সংলাপের কোনো যৌক্তিকতা, বাস্তবতা, প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি এটা একেবারেই হাস্যকর। আমি বলবো মামা বাড়ির আবদার। আওয়ামী লীগের কাউন্সিল আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক। নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন, তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন। কারণ তাদের এই অভিযোগ ধোপে টেকে না, এটার কোনো বাস্তবতা নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সংলাপের কথা বলছেন ঐক্যফ্রন্ট নেতারা। নতুন নির্বাচনের জন্য সংলাপ, নির্বাচনে তাদের ব্যর্থতা ঢাকার জন্য তারা এই সংলাপের কথা বলছেন, যাতে জনগণের চোখ অন্যদিকে ফেরানো যায়। তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের জন্যই নির্বাচনে বিএনপির ভরাডুবি। যারা অকশনে নমিনেশন বিক্রি করে তারা কিভাবে নির্বাচনে জয়লাভ করবে? এহতেরামুল হক, RTV, ঢাকা। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসেব জমা দিতে হবে। দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শিগগিরই এ বিষয়ে লিখিত পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি। ভূমিমন্ত্রী বলেন, স্বচ্ছতা আনতে সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে, থাকবে ভয়েস রেকর্ডের ব্যবস্থাও। সব কার্যক্রম মন্ত্রী সচিব সহ নির্দিষ্ট পদস্থ কর্মকর্তারা মনিটরিং করবেন। কর্ণফুলীর দুপারে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান মন্ত্রী। আছেন টপ টু বটম সবার সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম। মেয়েদের স্কুল কলেজে না পড়ানোর আহ্বানকে হেফাজতে আমিরের ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, এই বক্তব্য রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সকালে চট্টগ্রাম নগরীর চশমা হিলের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে মেয়েদের স্কুল কলেজে না পাঠাতে এবং দিলেও সর্বোচ্চ ক্লাস 4 বা 5 পর্যন্ত পড়ানোর জন্য আহ্বান জানান আহমদ শফি। উপমন্ত্রী নওফেল বলেন, সংবিধান অনুযায়ী অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ কারিকুলাম প্রয়োজন। তিনি বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন বা শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনা বা এই ধরনের শিক্ষা খাতে কোনো নির্বাহী দায়িত্বে তিনি নেই। তিনি একজন দেশের নাগরিক হিসেবে সেই ধরনের তার নিজের একটা বিশ্লেষণ সেটা দিয়েছেন, সেটা আমাদের রাষ্ট্রীয় নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো 3টি গ্রেডের মূল বেতনের সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। 2-1 দিনের মধ্যে আসবে ঘোষণা। বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি কাঠামো পর্যালোচনার ত্রিপক্ষীয় কমিটির জরুরি বৈঠকে এর সিদ্ধান্ত হয়। এদিকে আজও ঢাকাসহ বেশ কয়েকটি জায়গায় বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামে শ্রমিকরা। আর বাদলের রিপোর্টে বিস্তারিত।
বেশ কয়েকদিন ধরেই ঢাকা, আশুলিয়া, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ ও কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সরকারের দেয়া সঠিক নিয়মে মালিকরা বেতন দিচ্ছেন না বলে অভিযোগ করেন শ্রমিকরা। যে পরিমাণ চাপ দিয়ে কাজ কাম করাচ্ছে তুলনায় কোনো বেতনই বাড়ায় নাই, তাহলে আমরা কেমনে কাজ করব? সরকারের রায় দিয়েছে 12,000 টাকা, কেন আমরা বেতন 8,000 টাকা, 7,000 টাকা। একজন হেল্পারের বেতন 8,000 টাকা বেতন। প্রধানমন্ত্রী বলে গেছে বাড়ানোর কথা, কেন বাড়ায় নাই আমাদের জন্য বেতন? এটা বলতে হবে, আমরা দাবি মানতে হবে। এটা আমাদের বেতন যদি না বাড়ায় তাহলে আমরা এভাবে আন্দোলন করে যাব। পোশাক শ্রমিকদের আপত্তি থাকা 3, 4 ও 5 গ্রেডের বেতনের সমন্বয় করতে শনিবারে জরুরি বৈঠকে বসে মন্ত্রণালয়, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। শ্রমিকদের বেতন সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তারা। আমাদের যে দাবি ছিল বেসিক বৃদ্ধি করা এবং 3টা গ্রেডে বেতন সমন্বয় করা, 3, 4, 5, সেই জিনিসগুলি আমরা এখানে তুলে ধরছি এবং মালিক পক্ষ তাদের কথা বলছে। একটা অ্যাডজাস্টমেন্ট যেখানে প্রয়োজন সেটা আমাদের সরকার সেটাকে দুই পক্ষ শুনলেন, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ওনারা ফিগারটা আশা করছি যে কালকের মধ্যেই হয়তো জানিয়ে দেবেন। শ্রমিকদের এ আন্দোলন নিয়ে ডিএমপি কমিশনার বলেন, এ নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না। রাজধানীর মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এইভাবে রাস্তার উপরে কেউ বিশৃঙ্খলা করে জনগণের দুর্ভোগ করবেন না, কারণ এটি যদি চলতে থাকে আমরা খুঁজে বের করবে ইন্ধনদাতা কারা। কেউ যদি এই ধরনের ষড়যন্ত্র করে থাকে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান ডিএমপি কমিশনার। বেতন কয়েক বছরে যে বেড়ে আর বাদল, RTV, ঢাকা। বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের 4 ধাপ উন্নতি হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিচ, IEP। সংস্থাটি তৈরি করা বৈশ্বিক সন্ত্রাস সূচকে 163 দেশের মধ্যে 25তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। গবেষণায় বলা হয়, এবার দক্ষিণ এশিয়ার 4 দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা কমেছে এবং তারা নিরাপত্তায় উন্নতি দেখিয়েছে। সবচেয়ে বেশি সন্ত্রাসে আক্রান্ত 10টি দেশের মধ্যে আছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। নদীর জমি নিয়ে সবচেয়ে বেশি জটিলতা তৈরি করেছে সীমানা পিলার। নদী পাড়ের বাসিন্দারা বলছেন, সীমানা পিলার বসাতে গিয়ে ব্যক্তিগত জমি নদীর জমিতে বিলীন করা হয়েছে। আর কর্তৃপক্ষ বলছে, রাতের আধারে অনেক সীমানা পিলার সরিয়ে দখল করা হয়েছে নদী। তবে সীমানা পিলার স্থাপনে কোথাও কোথাও যে ভুল হয়েছে তাও মানছেন কর্তা ব্যক্তিরা। নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন খান আলামিন। আজ থাকছে 4র্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার চারপাশ ঘিরে আছে বালু, তুরাগ, বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী। নদীর দুপাশে মাঝে মাঝেই চোখে পড়ে পিলার, যেগুলো দিয়ে নদীর সীমানা নির্দেশ করা হয়েছে। 2011 থেকে 2013 সালের মধ্যে এমন 9,000-এর মতো সীমানা পিলার স্থাপন করা হয়েছিল। নদীর পাড়ে যাদের জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের দাবি, সীমানা পিলার বসানোর সময় ব্যক্তিগত জমি নদীর জমিতে বিলীন করা হয়েছে। এর সপক্ষে তাদের কাছে ব্রিটিশ আমলের CS জরিপ থেকে শুরু করে সব ধরনের নথিও রয়েছে। আমাদের পৈতৃক সম্পত্তিটা সেটা এখান থেকে যে পিলারটা গাছছে সরকার, সেখান থেকে 1 বিঘা ভিতরে। এই নদীটা আগে তো অনেক ছোট ছিল, ব্রিটিশ আমলের নকশা পড়ছা আছে আমগো। তারপরে কমসে কম 230 ফুট, 30 ফুটের কম হবে না দক্ষিণে। সীমানা পিলার স্থাপনে কোথাও কোথাও ভুল হয়েছে স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, অনেক সীমানা পিলার নির্ধারিত জায়গা থেকে সরিয়ে নদীর জমিও দখল করা হয়েছে। যে পিলারগুলো স্থাপিত হয়েছিল অনেক জায়গাতেই, মানে এখানে প্রায় 10,000 পিলারের আমরা দেখেছি প্রায় 50% পিলার, অর্থাৎ 4,500 শতাধিক পিলারের জায়গাটা যথাস্থানে নাই। সেটা চলে গেছে নদীর দিকে, সরানো হয়েছে। কোনো স্বার্থন্বেষী মহলকে ফেভার করা হয়েছে অথবা ওনারা সরিয়েছেন। তবে আবার নতুন করে সীমানা পিলার স্থাপন করতে চায় BIWTA। এজন্য 156 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 10,400 পিলার বসানো হবে। এবার আমরা প্রত্যেকটা পিলার
65 থেকে 70 ফুট পাইলিং করে তার উপরে পিলার স্থাপন করবো যেন সেটাকে কেউ সরাতে না পারেন। সেটা আমি আশা করি সেই সুযোগ আর থাকবে না, সরিয়ে নেওয়ার সুযোগটা কিন্তু থাকছে না। 2022 সালের মধ্যে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ শেষ করতে চায় BIWTA। এমন সব পিলার দিয়েই নদীর জমি থেকে ব্যক্তিগত মালিকানাধীন জমির পার্থক্য করা হয়েছে। তারপরও সরকার বলছে নদীর জমি দখল হয়েছে, আর জমির মালিকরা বলছে নদী তাদের জমি দখলে নিয়েছে, আর এ নিয়ে শত শত মামলা মোকদ্দমাও চলছে। সব মিলিয়ে ঢাকার চারপাশের নদীগুলোকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনার যে স্বপ্ন, বাস্তবতা বলছে তা বহুদূর। মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে খান আলামিন, RTV। একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ও ঐক্যফ্রন্টকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তাই তারা এখন তাদের বিদেশি প্রভুদের কাছে নালিশ করছে ও সাহায্য চাইছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটি জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ এবং লবিংয়ের মাধ্যমে এটাই প্রমাণ করতে চাইছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, যার কোনো ভিত্তি নেই। 2017 সালের তুলনায় 2018-তে ঢাকাবাসীর জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6%। পাশাপাশি সব ধরনের পণ্য ও সেবার দাম বেড়েছে গড়ে 5.19%। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা ক্যাব। এতে সংগঠনের সভাপতি গোলাম রহমান জানান, গেল বছর সব ধরনের চালের দাম গড়ে বেড়েছে 9%। সবচেয়ে বেশি বেড়েছে সাবানের দাম প্রায় 20%, মাছের দাম বেড়েছে 13.5%। তবে গেল বছর কমেছে ডাল, লবণ, মশলা, চিনি ও রসুনের দাম। কোনো হিসাব করি না, যেই মূল্য বৃদ্ধি হচ্ছে তা আমরা অযৌক্তিক মনে করি এবং সরকারও তাই বলছে এটা অযৌক্তিক। এবং যদি কেউ কারচুপি করে থাকে এবং সত্যিকারে যদি দেশে পর্যাপ্ত পরিমাণ চাল থাকে তাহলে মূল্য সহসাই সহনীয় পর্যায়ে আসবে, আর না হলে সরকারকে যারা কারসাজি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। গেল বছর দেশে শিশু হত্যা হয়েছে 418 জন। এর মধ্যে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60 জনকে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার মানসিকতা ও বিচারহীনতার কারণে দেশে শিশু ধর্ষণের ঘটনা কমছে না বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। আইনমন্ত্রী বলেছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিতে নাগরিকদেরকেও সচেতন হতে হবে। বিস্তারিত নাজিব ফরাইজির রিপোর্টে। শিশুদের ওপর বাড়ছে নৃশংসতা, ঘটছে ধর্ষণের পর হত্যার মতো রোমহর্ষক ঘটনাও। এবছরের 5 জানুয়ারি রাজধানীর গেন্ডারিয়ায় 2 বছরের শিশুকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। পরদিন 6 জানুয়ারি সাতক্ষীরার আশাশুনির একটি গ্রামে 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর পুকুরে ফেলে হত্যা করা হয়। 7 জানুয়ারি ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডে প্রলোভন দেখিয়ে 4 ও 5 বছরের 2 শিশুকে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে 2 মাদকাসক্ত। প্রায় প্রতিদিনই দেশের নানা প্রান্তে ঘটছে এমন অমানবিক ঘটনা, যেখানে পাষণ্ডদের হাত থেকে রেহাই পাচ্ছে না 2 বছরের শিশুও। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি, যেখানে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60 জন শিশুকে, আর অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে 31টি। এছাড়া 53 শিশু হত্যা হয়েছে নিজ বাবা মার হাতেই। বিশেষজ্ঞদের মতে, শিশু হত্যার বিচারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় অপরাধীরা থামছে না। বলা হয় যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনার পিছনে যে একটা ধারাবাহিক কারণ থাকে, যে আমাদের সমাজে এই অপরাধগুলি যারা করছে তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় নিয়ে আসা হয় না বলেই তারা এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়ে যাচ্ছেন। এবং শিশুরা তো খুবই অসহায়। এটার প্রকটতা তখনই বাড়তে থাকে যখন দেখা যায় যে একই কথা, যে একটা বিচারহীনতা সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি। 3 থেকে 4% বেশি মানুষ কিন্তু শাস্তি পায়নি এই ধরনের ঘটনা ঘটিয়ে। তবে সুলতানা কামালের সঙ্গে একমত নন আইনমন্ত্রী। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত না। একটা বয়স আছে যাদের ধর্ষণ, তারা এই জিনিসটা আদালতে আনতে চান না, সেটাও কিন্তু সামাজিক কারণে। যারা এরকম অপরাধ করেন
তাদেরকে যেন আদালত শাস্তি দিতে পারে, সেই জন্য যারা আনফরচুনেটলি অপরাধের শিকার তারা যেন আরও এগিয়ে আসেন, এটাই আমি চাইব। আমাদের কাছে তথ্য আছে যে কিছু রাজনৈতিক দল ক্রিমিনালদেরকে টাকা দিয়ে এরকম অপরাধ করানোর একটা প্রোগ্রাম করেছে এবং সেটা আমরা অনুসন্ধান এবং তদন্ত করে দেখছি। তিনি জানান, বিদ্যমান আইনেই শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দেয়া সম্ভব, এজন্য আলাদা কোনো আইনের প্রয়োজন নেই বলেও মনে করেন আনিসুল হক। আমার মনে হয় যেটা করা উচিত। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। তীব্র শীত অব্যাহত থাকায় কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও লালমনিরহাট সহ উত্তরের বেশ কিছু জেলায় জীবনযাত্রা প্রায় থমকে আছে। শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। গেল 6 দিন থেকে চলছে শীতের তীব্রতা। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে ইরি বোরো মৌসুমে চাল সময় মতো শুরু করতে পারছে না কৃষকরা। চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে হাড় কাঁপানোর শীত। এই জেলা থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনে দিনে তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মেহেরপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে শীতে বিপর্যস্ত জনজীবন। ছুটির দিন হওয়ায় আজও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলার প্রথম সপ্তাহে সরকারি দ্বিতীয় ছুটির দিনে সকাল থেকে ক্রেতার সমাগম কম থাকলেও বিকেলে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পছন্দের পণ্যটি কিনতে ক্রেতারা ছুটছেন এক স্টল থেকে আরেক স্টলে। তবে প্লাস্টিক পণ্যের স্টলগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নবদম্পতিরাও এসেছেন ঘর সাজানোর সামগ্রী কিনতে। ছুটির দিনে ক্রেতা বেশি, তাই বিক্রি ও ভালো হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। একই বাউন্ডারির ভিতরে সব ধরনের দোকান আছে এবং যে যেটা চায় সেটাই পাওয়া যাচ্ছে, এই জন্য ভালো লাগছে। বাণিজ্য মেলাটা ভালো লাগছে, সেখানে প্রোডাক্টও ভালো, সবকিছুই ভালো। বাণিজ্য সংবাদ। দেশের প্রথম ইকুইপমেন্ট কেন্দ্রিক শরীরচর্চা কেন্দ্র এখন রাজধানী বনানীতে। ভারতের ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ইয়াসমিন করাচি ওয়ালাস বডি ইমেজ ও বেঙ্গল ওয়েবলিং যৌথভাবে নিয়েছে এমন উদ্যোগ। বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ইয়াসমিন করাচি ওয়ালাস বডি ইমেজের প্রতিষ্ঠাতা ও মাস্টার ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা। এ সময় তিনি জানান, ঢাকার বাইরেও বড় শহরগুলোতে এমন শরীরচর্চা কেন্দ্র চালু করা হবে। অনুষ্ঠানে বেঙ্গল ওয়েবলিং এর ব্যবস্থাপনা পরিচালক আশফারিয়া খায়ের সহ অনেকেই উপস্থিত ছিলেন। শেষ করছি রাতের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রী। বললেন, নির্বাচন বানচালের চেষ্টা করেছিল দলটি। জামাতকে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল ছিল, মন্তব্য ডক্টর কামালের। জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা। ত্রিপক্ষীয় বৈঠকে পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত। আন্দোলনে উস্কানিদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এবং সীমানা পিলার জটিলতার অজুহাতে রাজধানীতে নদী দখল, ব্যক্তিগত জমি নদীতে বিলীনের অভিযোগ ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ। রাতের সংবাদ এই পর্যন্তই। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।